আপনার আরেকটি বই আপনি এবং একই সঙ্গে এটা কয়েকজনে মিলে লিখেছেন, সেটা হচ্ছে নজরুল জীবন পরিক্রমা। আমি আপনি লিখেছেন এ এফ এম হায়াতুল্লাহ, ডক্টর আনোয়ারুল হক, খিলখিল কাজী এবং রবিউল ইসলাম, চারজনে এই মিলে গ্রন্থটি হায়াতুল্লাহ সাহেব তখন নির্বাহী পরিচালক ছিলেন। তো নজরুল জীবন, তো নজরুল জীবনের তো নানা রকমের বই আছে, জীবনী গ্রন্থ পশ্চিমবঙ্গে, বাংলাদেশে। বাংলাদেশে ডক্টর রফিকুল ইসলাম স্যার লিখেছেন, তারপর আমাদের মুর্শেদ স্যার গোলাম লিখেছেন, মুর্শেদ গোলাম লিখেছেন। মুর্শেদ লিখেছেন। সেটাও অনেক। আপনারা কেন থাকার পরও আরেকটা বই, মানে নজরুলের জীবনী এই যে গোলাম মুর্শিদ সাহেবের কথাটা, নামটা এলো আপনার সঙ্গে, জি আমি ওনার উপরে ক্ষুব্ধ। জি এই কারণে ক্ষুব্ধ, কারণ তিনি এই গ্রন্থটি, তিনি তার যে গ্রন্থটি লিখেছেন, কেন লিখেছেন, কার পারপাস তিনি সার্ভ করেছেন, এটা আমার জানা নেই। কিন্তু তিনি যেটা করেছেন, বিশেষ করে দৌলতপুরের প্রসঙ্গে, নার্গিস প্রসঙ্গ এবং এই আলী আকবর খান মিলিয়ে যে প্রসঙ্গটি আছে, এই প্রসঙ্গ সম্পর্কে এবং নার্গিস সম্পর্কে ব্যক্তিগতভাবে তিনি যে কুৎসা রচনা করেছেন এই গ্রন্থটির মধ্যে, এটি আসলে ঠিক হয়নি। ঠিক হয়নি এই কারণ হচ্ছে যে আমরা যাই জানি, আমাদের জানার মধ্যে ভুল তো থাকতেই পারে। আর বিশেষ করে নজরুল নার্গিস এই প্রসঙ্গটি যে বিতর্কের সৃষ্টি হয়েছে, এই বিতর্ক সহ নজরুল জীবন নিয়ে নানা রকমের গাল গল্প আছে। তো হায়াতুল্লাহ সাহেবই একদিন আমাকে পেলেন, ওই বইপক্ষের কারণেই তিনি আমাকে চেনেন এবং আমাকে প্রথম পরিচয় হলেন উনি এখানে আসার পরে, ডেকে বললেন যে ভাই আমরা একটা কাজ করতে চাই। বলে কী কাজ? বলে এরকম একটা জীবনী গ্রন্থটা করতে চাই। এতদিন পর্যন্ত যে ভুলগুলো আমরা করেছি, যে গল্পগুলো আমরা করেছি, এগুলিকে যথাসম্ভব বাদ দিয়ে, নানা জায়গায় ছড়িয়ে আছে, বাদ দিয়ে একটা অথেন্টিক একটা নজরুল জীবনী গ্রন্থ নজরুল ইনস্টিটিউট থেকে করা যায় কিনা। আমি হ্যাঁ, করা যায়। তখন উনি আমাকে দায়িত্ব দিলেন এবং দায়িত্ব দেওয়ার পরে এটি আমি লিখেছি। বলা যায় যে পুরোটাই আমিই লিখেছি, ভূমিকাটা তিনি লিখেছেন, আর বাকিরা তো অর্নামেন্ট। বাকিদের তো এখানে খিলখিল নামগুলো কেন আসলো? নামগুলো আমার মনে হয় প্রকাশনার স্বার্থে বোধহয় নামগুলি এসছে, আমার যতটুকু ধারণা। মনে করি এটা অনৈতিকতা হতেই পারে, কিন্তু উপায় নেই। আমি মনে করেছি যে যেহেতু একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, কিছু বাইন্ডিংস তো তাদের আছে না। এখানে খিলখিল কাজে যদি না লিখে থাকেন, হতে পারে সে নজরুলের আত্মীয়, তার নাম থাকা উচিত। তিনি মতামত দিয়েছেন, কিন্তু সেই মতামত আবার তার মতো করেই তিনি দিয়েছেন। তো আমি সেটা একটা প্রসঙ্গ হয়তো ভেতরে থাকতে পারে, কিন্তু রচনা হিসেবে থাকাটা যথার্থ নয়। এটা একটি অনৈতিক কাজ বলে আমি মনে করি, বা অন্য যারা আছেন তারাও, যারা কপিরাইট নিয়ে ভাবেন, তাদের জন্য এটাও একটা প্রশ্নের বিষয় আর কি। এগুলো হওয়া উচিত নয়। তো আপনি বলছেন যে এই বইটির মধ্যে নজরুল সংক্রান্ত যত রকমের গল্প এবং মনের মাধুরী মিশিয়ে নানা রকমের করার চেষ্টা করা হয়েছে, এবং একটা পরিষ্কার, পরিপূর্ণ এবং স্বচ্ছ একটি জীবনী গ্রন্থ। আমার মনে হয় এটি যদি আপনি পাঠ করেন, আপনি দেখুন যে এখানে যথেষ্ট চেষ্টা করা হয়েছে যে ওই ভুলগুলি থেকে বেরিয়ে আসার। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা তো নজরুল ইনস্টিটিউট থেকে বেরিয়েছে, কিন্তু এর কোনো প্রচার নেই। কেন? এটা তারাই বলতে পারবেন ভালো। তার কারণ হচ্ছে যে আমার যেমন ধারণা যে ব্যক্তির ব্যাপারে তো অনেক সময় ডিসলাইকিংস থাকে, এরকম কিছু কারণ থাকতেও পারে এখানে। না, কিন্তু নজরুলকে নিয়ে কাজ করবেন, এখানে আপনার ব্যক্তিগত ডিসলাইক তো এখন আমি দায়িত্বে আছি। এখন আমি যদি বিষয়টিকে সেভাবে কেয়ার না করি, তাহলে তো এরকম হতেই পারে যে একটি বই কর্নার হয়ে থাকতে পারে। যেমন আমার এই বৈরিপক্ষ গ্রন্থটি বহু আগেই এটি শেষ হয়ে গেছে, এটি তো রিপ্রিন্ট হওয়ার কথা, হচ্ছে না। তো তাহলে হচ্ছে না যে আমি কার কাছে গিয়ে বলবো যে হচ্ছে না কেন বা কী কারণে হচ্ছে না, এই বিষয়গুলো যার কাছে জানতে চাইবো, তিনি যদি ইগনোর করেন কিংবা তিনি যদি গায়ে না লাগান, তাহলে আমার কি করার থাকতে পারে? প্রয়োজন বোধ না করেন, তাহলে আমার কি করার থাকতে পারে? একজন লেখকের কি করার থাকতে পারে? নিশ্চয়ই, সেটা আরেকটা ব্যাপার। আরেকটা প্রশ্ন জানতে চাই, যেহেতু প্রসঙ্গে আমরা নজরুল নিয়ে কথা বলছি, নজরুল ইসলামকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 6 মে ঢাকায় না নিয়ে আসতেন, এবং আজকে যেখানে নজরুল ইনস্টিটিউট, সেখানে যদি তিনি থাকার সুযোগ করে না দিতেন, নজরুলকে নিয়ে আজকে যত রকমের বন্দনা হোক না কেন, যত কথা হোক না কেন, সেটা তো হওয়া সম্ভব ছিল না। সেটা আমরা স্বীকার করছি না কেন? কেন? এর পিছনে ব্যক্তিগত কারণ থাকতেই পারে, যেটাকে রাজনীতি বলে আমি মনে করি। কিন্তু সত্যটা তো বলা উচিত। সত্য বলা উচিত। সেই উচিত কথাটা কি করবে? আমি সরকারি চাকরি, শুনুন, আমি সরকারি চাকরি করি। এখন সরকারি চেয়ারে বসে আমি যদি আমার বিল্লমঙ্গল স্যারের মতো না হতে পারি,
তাহলে দোষ কার? বিল্বন স্যার হলো আউটস্পোকেন, জি। তিনি সবসময় মানে সত্য কথাটা বলে যেতেন, কোনো রকমের বিচার বোধ, কোনো রকমের বাধা বিপত্তি কিছুই মানতেন না। আমরা তো এই শিক্ষকদের দেখেছি। তো আমরা তো এখনো বলি, আমরা তো সত্য কথাটাই বলার চেষ্টা করি। কিন্তু যারা ওই ধরনের পোস্ট হোল্ড করেন, যারা মনে করেন যে আমার এখানের দায়িত্বটা বা আমার এই পদটা আমার জন্য অনেক বেশি বড় জিনিস, তিনি তো সত্য কথা বলতে পারবেন না। চেয়ারটা ভোগ করবেন, ক্ষমতা ভোগ করবেন, কিন্তু সত্যটা বলবেন না, উনি লুকিয়ে রাখবেন, যেই গোপন নজরুলের করবেন। কথা আপনি বলছেন, সেই নজরুল যখন বলে এবার তোরা সত্য কথা বল, বল। সেই কবিতাটা কজন পড়েছে আপনি বলেন? এই কবিতাটা যিনি এখানে বসেন তিনি কবার পড়ে এসছেন? পড়ে এসছেন? তা যদি পড়তেন তাহলে তো নিজের ভেতরে একটা বোধ জন্মাতো যে নিশ্চয়ই। আমাকে সত্য কথা বলতে হবে, সৎ কাজটা করতে হবে। আপনাকে আমি ডিসলাইক করতেই পারি, আপনাকে আমি অপছন্দ করতেই পারি, কিন্তু নজরুলের গ্রন্থের কি দোষ? নজরুলের গ্রন্থের প্রচারে কি এই যে দোষ? সবকিছু নজরুলের ঊর্ধ্বে গ্রন্থ ওঠা, প্রকাশে কি দোষ? ঊর্ধ্বে ওঠার যে ব্যাপারটা, এইটা তো আমরা পারি না, কারণ আমরা তো সংকীর্ণতাকে এড়াতে পারি না। সংকীর্ণতার মধ্যে আমি বাস করেছি, সংকীর্ণতার মধ্যে আমি বড় হয়েছি, সংকীর্ণতাকেই আমি লালন করি, যতই আমি বিপ্লবের কথা বলি না কেন। বিপ্লবের মুখে কথা বলার বাস্তবায়ন করা আকাশ পাতাল ব্যবধান, তা তো বটে, তাই না? তাই তো আপনি- দেখছি। তাই চারপাশে তো এইরকম দেখছি আমরা তো। অহরহ মিথ্যা এবং কুহকের মধ্যে নিমজ্জিত হ্যাঁ। হয়ে আছি, মিথ্যাটাই তো এখন বড় হয়ে আপনি দাঁড়িয়েছি। আপনাকে যত মিথ্যার মধ্যে দিয়ে বড় করতে চাইবেন, বড় করতে পারবেন, ততই আপনি মনে করবেন যে আমি একটা কিছু করেছি। কিন্তু সেটা কেন? অথচ আপনি কাজ করছেন নজরুলকে নিয়ে। নজরুলকে নিয়ে। নজরুল হচ্ছে অথচ অভেদ সত্যের হ্যাঁ, এক এই যে আপনি দিশারি। একটু আগে বলেছিলেন যে শিক্ষকরা আজকে মানে মানে কি বলে অসম্মান হচ্ছেন কেন? কেন হচ্ছেন? এই কারণে হচ্ছেন, কারণ শিক্ষকের জায়গাটাই তো নেই। শিক্ষক আজকে তো রাজনীতিতে জড়িয়ে নিজেকে লাল, কালো, সাদা বহু রকমের রঙিন করে ফেলছে। আমি তো আমার ছাত্রদের বলেছি যে আমি তো, আপনি বিশ্বাস করুন, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে নজরুল ছাত্রাবাসে আমি সুপার ছিলাম। সৌম্য সালেক আছে না, জি। সে আমার ছাত্র, জিজ্ঞেস করবেন তাকে। সে কিন্তু আমার ডিপার্টমেন্টের ছাত্র নয়, কিন্তু সে আমাকে এখনো মান্য করে। কবি এবং গল্পকার কেন সৌম্য করে? সালেক। কারণ আমি তো কোনো পার্টি করতাম না, কোনো পার্টির ছেলেকে তো কোনো ডিসলাইকিং লাইকিংস এর মধ্যে রাখতাম না। সবাই আমার কাছে ছাত্র। একদম তাই তো হবে। একজন শিক্ষকের রাজনীতি হচ্ছে তিনি শিক্ষক, এর চেয়ে এর বড় বাইরে রাজনীতি এর কিছু বাইরে থাকবে না। তার কোনো আর রাজনীতি নেই। সুতরাং সেখানে তিনি সব কথা বলবেন। আমার আবু হেনা স্যার আমার শিক্ষক, সরাসরি শিক্ষক। ডক্টর আবুনা মুস্তফা কামাল। হ্যাঁ, ডক্টর আবু হেনা মুস্তফা কামাল, আনিসুজ্জামান স্যার আমার শিক্ষক। তো তাদের মতো শিক্ষক দেখে তো আমি বড় হয়েছি, তাদের সরাসরি সান্নিধ্যে গিয়ে আমি বড় হয়েছি। সুতরাং আমি এই বিষয়টা খুব মান্য করি। আমি যেই পদেই থাকি না কেন, সত্য পদ থেকে আমি বিচ্যুত হতে পারি। সেই জায়গায় আমরা চাইবো যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজী নজরুল ইসলাম যেভাবে সমাজ এবং মানুষটাকে মানব সমাজকে দেখতে চেয়েছেন, নজরুল ইনস্টিটিউটের সঙ্গে যারা আছেন সত্যটাকে আপনি গ্রহণ করুন, করুন। নজরুল ইনস্টিটিউটে যেই থাকুন, যেই থাকুক, আপনি সত্যটাকে আপনি গ্রহণ করুন, সত্যটাকে গ্রহণ সত্যটা করবেন, বলুন। অন্য কিছু নয়। কারোর পদানত হবেন না আপনি, কারোর নিয়মে আপনি চলবেন না, আপনি আপনার সৎ নিয়মে চলবেন, সত্য নিয়মে চলবেন। একদম যথার্থই বলেছেন। আনোয়ার ভাই, আপনার কবিতা লেখা কবে থেকে? ওই আগে থেকে, কত আগে? 71 সালে যুদ্ধের পরে যখন ফিরলাম আমরা, 71 সালে নতুন করে যখন, আমি যে 71 সালে ছিলাম ভিক্টোরিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলাম। তো ওর পরের সময়টা যখন, ফিরে আসার পরের সময়টা যখন আমরা পালন করছি, তখন আমাদের মধ্যে যে নতুন জীবন, নতুন দেশ, উদ্দীপনা, নতুন দেশ। উদ্দীপনা, নতুন সরকার, মানে যা কিছু সব কিছু মিলিয়ে আমরা একটা নতুনের খোঁজ করছিলাম। আর কবিতা লেখার বাতিকটা তো আগে থেকে ছিল, সেই সময় এসে আবার শুরু হয়েছে লিটল ম্যাগাজিন করা থেকে আরম্ভ করে সব কিছু। এবং কবিতার বই বের করার কথাটা অবশ্য চিন্তা করতাম না, আমরা কবিতা এমনিতেই লিখতাম, ছাপা হতো। তো পরে এসে কবিতা বই বের করেছি 2006 সালে। আচ্ছা। এর আগে কোনো কবিতার বই ছিল না। তো সেখানে আমার দুটো মাত্র কবিতার বই আছে। তো ওই দুটো কবিতার বই আমি খুব প্রকাশ করি না, এই কারণে করি না, আমার কাছে খুব ম্যাচিউরড কবিতা মনে হয়। আচ্ছা, আবার একটু হারিয়ে যাব আমরা। আপনি বলছিলেন যে, এবং আমি আপনার জীবনের যে সংক্ষিপ্ত রূপ, তাতে আমি দেখছিলাম যে আপনি নজরুল বিষয়ক ডক্টরেট অর্জন করেছেন, তাও এই শেষ বয়সে এসে। এইটা কেন এত শেষ বয়সে কেন? আচ্ছা, এটা হলো কি, আমি চাকরি জীবন 1981 সালে শুরু করেছি, 2010 সালে রিটায়ারমেন্টে গেছি। এর ভেতরে আমি 4 বার অ্যাটেম্প নিয়েছি পিএইচডি করার, কিন্তু সাংসারিক নানা কারণে মেয়েরা বড় হচ্ছে, সংসার বাড়ছে, সংসারের চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকার কারণে হয়নি, আবার ঘুষ না দেওয়ার কারণেও হয়নি।
এখানেও ঘুষ? হ্যাঁ, ওই তখন ওই গভর্নমেন্ট পারমিশন লাগতো, আচ্ছা। মানে আমি পিএইচডি করতে গেলে রেজিস্ট্রেশনের জন্য। আর তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে চেষ্টা করলাম, হলো না, তারা আমাকে পারমিশন দিল না, ও ঘুষ দিলাম না। তারপরে আপনার ইয়েতে কি বলে জাহাঙ্গীরনগরে চেষ্টা করলাম প্রথম, জাহাঙ্গীরনগরে হলো না ওই সংসারের কারণে। তারপরে চিটাগাং ইউনিভার্সিটি করলাম ডক্টর মহিত চৌধুরীর আন্ডারে। মহিত চৌধুরী আমার পরিচিত, বলে ওই কমার্স কলেজে গেছি চাকরি করতে, তখন তো বললো যে তুমি করো। তো হরিশঙ্কর জলদাস আর আমি দুজনেই মহিত ভাইয়ের আন্ডারে ইয়ে করলাম, রেজিস্ট্রেশন করলাম। হরিশঙ্কর জলদাস পারমিশন পেল, আমি পেলাম না, বিকজ ওই ঘুষটা দিলাম না। আচ্ছা। তো ঘুষ দিলাম না, তো আমি হলো না 3বার। লাস্ট যখন আমি 2010-এ রিটায়ারমেন্টে গেলাম, আমি চিন্তা করলাম আর পিএইচডি করে কী হবে, আমি তো মরেই যাবো, কারণ রিটায়ারমেন্টে যাওয়া মানে তো মরে টরে যাওয়া। 5 বছর হয়ে গেল, দেখি মরলাম না, বেঁচে আছি। হ্যাঁ বেঁচে আছি। তো আমি চিন্তা করলাম বেঁচে আছি, দেখছি, হ্যাঁ লিখছি। 2015 সালে আমি বেঁচে আছি। তখন আমি সিলেটে আপনার একটা পাইনিয়ার স্কুল অ্যান্ড কলেজ, মানে বাচ্চাদের কিন্ডারগার্টেন, আমি বাচ্চাদের পছন্দ করি পড়ানো, মনে করলাম যে এবার বাচ্চাদের পড়াই। তো সিলেটে গেছি, আমার ছাত্র একজন আমাকে ওই স্কুলে নিয়ে বসিয়ে দিল। ওই স্কুলে থাকতে মনে হলো আরে 15 সাল হয়ে গেছে, মরিনি, তো তাহলে একটা চেষ্টা করি। গেলাম আপনার ইয়েতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘুরতে গিয়ে বাংলা ডিপার্টমেন্টে পেলাম ডক্টর শরদিন্দু ভট্টাচার্য বিভাগীয় প্রধান। ওনার সঙ্গে কথাবার্তা বলতে বলতে লোকটাকে আমার ভালো লেগে গেল। ওই মানে কি বলে, যাকে বলে মানে এনলাইটেন, এইরকম কুসংস্কারাচ্ছন্ন বা সাম্প্রদায়িক নয়, এরকম চিন্তা। দেখলাম যে লোকটা একটু ভালো লাগছে। তাই আমি বললাম যে আপনার এখানে আমি যদি পড়াশোনা করতে চাই, আপনি কি আমাকে সুযোগ দেবেন? ওই কেন নয়, অবশ্যই দেবো। তখন আমার কাছে ওই বইপত্র আর বইটা ছিল, ওই প্রথম বইটা ছিল। তা আমি ওনাকে দিলাম, দেওয়ার পরে বলে যে আপনি একটা দরখাস্ত দেন সাথে সাথে। তো দরখাস্ত লিখলাম, বলে যে একজনের সই তো লাগবে। এমন সময় দেখি জফির সেতু, হ্যাঁ, কবি, ও এসে পাশে দাঁড়িয়েছে। তো আমি দেখে বলি স্যার আপনি এখানে? ও আমার সিলেট ক্যাডেট, আরে সিলেট গভর্নমেন্ট কলেজের ছাত্র। আরে তুমি এখানে? বলে স্যার আমি তো এখানে হ্যাঁ শিক্ষকতা করি। আরে তো সই দাও। খুব ইন্টারেস্টিং বিষয়। ও সই, স্যারের ছাত্র সিগনেচার করছে, হ্যাঁ ও সই দিল, এই শুরু হলো। তো মাঝে মধ্যে আলসেমি টালসেমি করতে 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 7 বছর 2022-23-এ গিয়ে আমি পিএইচডি শেষ করেছি, অর্থাৎ সবচেয়ে বেশি বয়স। পিএইচডির বিষয়টা কি, নামটা কি ছিল? নজরুল, 21 শতকে নজরুল, প্রাসঙ্গিকতা। অবশ্য প্রাসঙ্গিকতা ছিল না, 21 শতকে নজরুল ছিল ওটার বিষয়। আচ্ছা, এটা কি বই আকারে বেরিয়েছে? হ্যাঁ বই আকারে বেরিয়েছে। না ওই যে বললাম, এই যে নজরুল ইনস্টিটিউটে জমা দেওয়া আছে, গত 2 বছর ধরে অপেক্ষা করছি বইটির জন্য, কিন্তু বেরোচ্ছে না। এখন না বেরোলে আমি কাকে গিয়ে বলবো, কাকে গিয়ে চাপ দেবো, বা কাকে কি করতে হবে, এটা তো আমার জানা নেই। এটা এত বলতে হবে কেন, চাপ দিতে হবে কেন? এটা বিষয়টা নজরুল, এখন আপনি নজরুল সম্পর্কিত একজন মানুষ, চেতনায় ধারণা। বইটি অনুমোদন হয়ে গেছে 2 বছর আগে হায়াতুল্লাহ সাহেবের আমলে। এটি কি একটি সমস্যা? মানে সরকার পরিবর্তন হলে কি সবকিছু পরিবর্তন হয়ে যাবে? আমার তো তাই মনে হচ্ছে। এটা তো হওয়া উচিত না। আমার তো তাই মনে হচ্ছে। না হলে আমাকে 2 বছর অপেক্ষা করতে হবে কেন? যে বইটি অনুমোদিত হয়ে গেছে, যে বইটি ট্রাস্টি বোর্ডের অনুমোদন পেয়ে গেছে, সেই বইটি প্রকাশের জন্য 2 বছর বসে থাকতে হয় কেন? বুঝতে পারছি না যে আমরা কোথায় যাব। এটা প্রিয় দেশবাসী, এটা আপনারাই বিচার করেন। যাই হোক, আনোয়ার ভাই, লেখালেখির জগৎটা আপনার কাছে কেমন মনে হয়? আজকাল কি মনে হয় অনেক ছেলে মেয়েরা কম লিখছে না? আপনার কাছে আনন্দ মনে হয়? আমার কাছে আনন্দের মনে হয় যে এক অদ্ভুত পৃথিবী, তাই না? যখন আপনি একটা কবিতা লেখেন, গল্প লেখেন, আপনার জগৎটা বাংময় হয়ে যায়। হ্যাঁ, কবিতা লেখার পরে, গল্প লেখার পরে যে একটা আরাম পাওয়া যায় না, এটার বর্ণনার কোনো ভাষা নেই না। কিন্তু আজকালকার ছেলে মেয়েরা কেন এই দিকে কম আসে, সাহিত্যের দিকে একটু কম আসে মনে হয় না? ওই যে তারা যেটাকে বলে হিসেবি হয়ে গেছে, খুব বেশি জীবনটাকে নিয়ে বেশি হিসেব করে। তারা মনে করছে অর্থ, সম্পদ, সম্পত্তি, কিন্তু সম্পদ এবং সম্পত্তির মধ্যে যে পার্থক্য আছে এটা তো তারা জানে না। সম্পত্তি এই যে আমার চারিদিকে যা আছে, এটা তো সম্পত্তি, এত বই, এটা তো সম্পদ হতে পারে, হ্যাঁ তাই না? তা এখন তো বলে সম্পদ কি, আমি, আমার চরিত্র, আমি যে মানুষ, এটাই তো সম্পদ, আমার সন্তান সম্পদ। তো সুতরাং এর বাইরে তো তারা চিন্তা করতে পারেন, বা চিন্তা করার মতো হয়তো শিক্ষাটা তারা পায়নি। আনোয়ার ভাই, আমি আপনাকে আরো একটা বিষয় জানতে চাই, যে আপনি শিক্ষক হতে চেয়েছিলেন, কিন্তু এই সময়ের ছেলে মেয়েরা কিন্তু শিক্ষকের মতো একটা মহৎ পেশায় যেতে চায় না, তারা প্রশাসক হতে চায়।
তারা ধরেন ক্ষমতাশালী একটা কিছু হতে চায়, একটা ক্ষমতার মোহতে তারা পেয়ে বসছে তাদেরকে। এইটা কি আমাদের একটা অসুস্থ সমাজ ব্যবস্থার প্রকাশ বলে মনে করেন? সমাজ ব্যবস্থার প্রকাশ বটে, কিন্তু কথা হলো যে এদিকে তো একদিনে হয়নি ব্যাপারটা, দিনে দিনে তো হয়েছে। কেন হয়েছে তার কারণ হচ্ছে যে আমরাও তো বিচ্যুত হয়েছি। আমরা যে শিক্ষক, তাদের সামনে যে আদর্শ হয়ে দাঁড়াবো, সেই দাঁড়াবার জায়গা থেকে আমরাও তো বিচ্যুত হয়েছি। আমরাও তো শিক্ষা দিতে গিয়ে সঠিক শিক্ষাটা দিতে পারিনি, যে কারণে এটা হয়েছে। আর তাছাড়া সার্বিকভাবে সারা পৃথিবীর অবস্থা, যে প্রযুক্তির জীবন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, কঠিন একটা জীবন, যে প্রযুক্তি আমাদেরকে পরিচালিত করছে, এই প্রযুক্তির ক্ষেত্রে মানুষ তো ক্রমশ ওই প্রযুক্তির কারণে সে নিজেও একজন প্রযুক্তি হয়ে উঠছে, অর্থাৎ সে নিজেও একটা এটা যান্ত্রিক হয়ে উঠছে। ক্যান্সারের মতো ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে। কারণ আমি যদি দেখুন, আমার যে পড়াশোনার ব্যাপারটি, বই পড়া, আনন্দে থাকা, বইয়ের মধ্যে থাকা, লেখালেখি করা, এটা কিভাবে এসছে? আমার বাবা মা, আমার মায়ের কাছ থেকে এসছে, আমার বোনের কাছ থেকে এসছে, হেরিডিটারি আমি পেয়েছি। তো একটা ঘরে, আপনার ঘরে আপনি মনে করুন, আপনি যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবেন, আমার ঘরে নাতি আছে 2জন 3জন, আমি তো দেখি তারা পড়াশোনার দিকে যে মনোযোগটা যাচ্ছে তাদের, বা আছে, কেন যাচ্ছে? বিকজ তারা দেখতে পায় যে আমি তো বই নিয়ে বসে আছি, আমি তো ল্যাপটপ নিয়ে কাজ করি, আমি তো পড়াশোনা নিয়ে কাজ করি। তার মা বাবা এরাও তো পড়াশোনা নিয়ে কাজ করে এবং পড়াশোনা করতে বলে, চারপাশে বই আছে। চারপাশে বই আছে। এরকম একটা পরিবেশ তো আপনাকে দিতে হবে। এখন সেটা যদি না থাকে, আপনার চারিদিকে টেলিভিশন থেকে আরম্ভ করে যত রকমের যন্ত্রপাতি আছে সব দিয়ে আপনি ছেলেকে বসিয়ে দিলে সে তো ওদিকেই যাবে, সে তো বইয়ের দিকে যাবে না। বইয়ের প্রতি তার আগ্রহটা জন্মাতে হবে। এই আগ্রহ জন্মানোর জন্য আপনাকে কাজ করতে হবে, আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে। তাহলে আমি কি বলবো, বা এই প্রশ্নটাকে আপনাকে করতে পারি, সেটা হচ্ছে যে তাহলে কি আপনারা ব্যর্থ হয়েছেন? নো, কেন ব্যর্থ হব? আমি তো মনে করি যে ভালো জিনিস তো কমই হয়, ভালো জিনিস তো বেশি হয় না। 100 জন ছাত্রের মধ্যে 10 জন ছাত্র আমার আছে না। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমার যারা অনার্সে পাশ করেছে, যারা পড়েছে, পড়াশোনা করেছে, তারা তো শিক্ষকতায় গেছে, কই তারা তো ওই রকম না। তারা তো আমি যে মানে আমার মতোই তো মনে করি তাদেরকে, এবং তাদের চিন্তা ভাবনা, তাদের চাল চলন, চরিত্র, আচার আচরণ, আমি ওই রকমই তো দেখছি। তারা তো কোনো অসৎ পথে নেই, তারা তো সেইভাবেই শিক্ষা দিয়ে যাচ্ছে ছেলে মেয়েদের। আমার কুমিল্লা শহরে তো আছে, আশেপাশের উপজেলাগুলিতে আমার ছেলে মেয়েরা আছে না, বা সারা দেশে আছে না। তো তারা তো কই এরকম না, আমি তো দেখি তো। গৌরবটা আছে আমরা আছে আছে পাই না। আছে, কারো না কারোর তো আছে, কেউ না কেউ তো আছে, আছে, নেই চাই, তা না। আমরা এটা চাই, এই সমাজ চাই আছে, যে শিক্ষকের আলোয় আলোকিত হয়ে উঠুক চারপাশটা, অবশ্যই চাই, সমস্ত এবং এটা পরিবেশটা। হবে, হতে পারে। আমরা আশাবাদী, আমরা নিরাশার মানুষ নই। নিশ্চয়ই। আপনার গল্পের বই কয়টা? 4টে। কি কি? ক্রসফায়ার। ক্রসফায়ার তো আছেই। প্রথম গল্পের বইটা হচ্ছে প্রেমজ, ওই যে নিচে, এই যে এটা কুমিল্লার কাগজ প্রকাশনা প্রকাশ করেছে, হ্যাঁ এটি। তারপরের বইটা হচ্ছে ঐতিহ্য প্রকাশ করেছে ফুলকন্যা। তারপরে বইটা হচ্ছে ওইটা গল্পকার প্রকাশ করেছে। আর এটি হচ্ছে সৃজন প্রকাশ করেছে। গল্পের মূল, এটা তো আসলে একজন গল্পকারকে প্রশ্ন করাটা ঠিক না, কিন্তু তারপরেও গল্পের কোন জায়গাটা স্পর্শ করতে একজন গল্পকার হিসেবে আপনি খুব আনন্দ অনুভব করেন? আমি গল্পের মধ্যে গল্প চাই। আমি পরীক্ষা নিরীক্ষার খুব বেশি পক্ষপাতী নই। তার কারণ হচ্ছে গল্পের মধ্যে আমরা রবীন্দ্রনাথ পড়তে পড়তে বড় হয়েছি। আমরা অচিন্ত্য কুমার থেকে আরম্ভ করে, রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে, বিভূতিভূষণ থেকে আরম্ভ করে, বুদ্ধদেব বসু থেকে আরম্ভ করে, মানিক বন্দ্যোপাধ্যায়, তারপরে আমার তারাশঙ্কর, এই যে কবিটা আমার এখনো এখানে আছে, আমি প্রায় কবি উপন্যাসটা পড়ি। অসাধারণ একটি উপন্যাস। এদেরকে পড়তে পড়তে তো বড় হয়েছে। তো এদের গল্পের মধ্যে তো গল্প পেয়েছি, মানুষ পেয়েছি, জীবন পেয়েছি, জীবনবাদিতা, বা যেটাকে বলেন যে আমার সমাজ, সংসার, চতুষ্পাশ সবকিছুই তো পেয়েছি। আমি সেটা চাই। এই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে গল্পের মূলটা হারিয়ে গেলে, এই সময় বা 90 দশক থেকে কিংবা 2000 সালের পর থেকে এক ধরনের পরীক্ষা নিরীক্ষা গল্পে শুরু হয়েছে। এটা সারা পৃথিবীব্যাপী হয়েছে। স্বাভাবিক, গল্প এটা হতে থাকে, ভাবুক এবং ভাবনাগুলো ছড়িয়ে পড়ুক। এটা একটা, আপনার গল্পের মধ্যে তো গল্প আছে, হ্যাঁ, আপনার উপন্যাসের মধ্যে গল্প আছে, মানে বিষয় আছে। জি। তো সেরকম আমি ওটা চাই, এবং আমি মনের আনন্দে লিখি। আমি কিন্তু কলম নিয়ে বসে থেকে গল্প লিখি না, আমার ভেতর থেকে যখন টান পড়ে তখনই আমি গল্প লিখি।
আচ্ছা, গল্পটা যখন লেখেন তখন শুরু এবং শেষ বা আপনি টোটাল মানচিত্রটা কি ভেতরে এঁকে নেন নাকি? একে নেই না, আস্তে আস্তে আসে, আঁকতে আঁকতে যাই। আনোয়ার ভাই, 45 মিনিট দেখতে দেখতে শেষ হয়ে গেল। আসলে আপনার জীবন যে অভিজ্ঞতা তা তো অনেক দীর্ঘ। তো সেই গল্প করলে তো কয়েক ঘন্টা লেগে হবে যাবে। হবে তো এই একটা হলো, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আরো কথা বলবো, অনুষ্ঠান শেষ করব প্রশ্ন উত্তর। কিন্তু যাবার আগে আপনি আপনার একটা কবিতা শোনাবেন আমার দর্শকদের। সেই কবিতা শেষ হবে, অনুষ্ঠানও থ্যাংক শেষ ইউ সো হবে। মাচ। শুধু দর্শক, আমরা প্রশ্নোত্তর পর্ব থেকে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে কারোর সঙ্গে দেখা হবে। আজ আমাদের সঙ্গে ছিলেন প্রফেসর ডক্টর আনোয়ারুল হক, গবেষক, নজরুল গবেষক, একজন অসাধারণ মানুষ। তিনি তার কবিতা পড়তে পড়তে অনুষ্ঠানটা শেষ করবেন। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, কুশলে থাকুন। আপনাদের সবাইকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা এসেছেন এখানে প্রত্যেকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। না, আমি আপনি দর্শকদের শুভেচ্ছা ও জানান। দর্শক মণ্ডলী, প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা দেখলেন, আমি আমার জীবনের সামান্য কিছু কথা বলে গেলাম। আপনাদের জন্য যদি ভালো লাগে সেটাই আমার সার্থকতা। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আমি আমার একটা কবিতা পাঠ করছি এবং সেটা দিয়ে আমি আজকের শেষ করছি অধিবেশন। নিখুঁত কবিতাটির নাম। কোনো খুঁত নেই, নিখুঁত। আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি নেই। তারপর তুমি বারবার তাকাও, তোমার দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে ফিরে আসবে। সেদিন আকাশ হবে গলিত তামা, আর পাহাড়গুলো হবে রঙিন পশমের মতো। তারা মনে করে তা সুদূর পরাহত। যারা দেখে তারা জানে কাছেই তা। তোমার চোখে অন্ধ না বধির? তুমি যদি তোমাকে দেখতে, যদি শুনতে দেয়ালের ওপাশে গনগনে আগুনের শিখা তোমাকে ডাকছে, সেদিন তুমি খুঁজবে যারা একদিন আপন ছিল তাদের। অপকর্মে, পানে, মত্ততায়, মদে, মাংসে, সজ্জায়, পতনে। দেখবে আগুনের খাদ্য তারাও তোমার মতোই। সাদা মনের যারা আলাদা, তাদের শরীর ও মন দৃষ্টিকে তোমাদের তাচ্ছিল্য অবহেলিত দৃষ্টি সেদিন চলার পথের রাস্তাগুলো করে রাখত কঠিন। সব কিছুই পরিষ্কার বোধগম্য হবে তখন। তারা জানতো ভালোই ফিরে যেতে হবে মূলে, নিখুঁত সাজানো। জানে ওরা জল মাটি ছাড়া বাঁচে না উদ্বাস্তু জীবন। ভুলে গেলে শেকড় মাটির টান সারা জীবন টিকে থাকে না যে জীবন মানুষের, সজীব বৃক্ষের। ধন্যবাদ আপনাদের সকল।